প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। চীনের সাহসী ও মানবিক এক যুদ্ধকালীন উদ্ধার অভিযানের গল্প নিয়ে তৈরি হয়েছে ঐতিহাসিক যুদ্ধ নাট্য চলচ্চিত্র টং চিং রেস্কিউ। 1942 সালে জাপানি জাহাজ লিসবন মারু ডুবে যাওয়ার পর চীনা জেলেদের জীবন বাজি রেখে ব্রিটিশ যুদ্ধবন্দীদের উদ্ধার করার সত্য ঘটনা ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। 6 বছরের প্রস্তুতি ও 200 দিনের শুটিং শেষে মুক্তি পেয়েছে এই ছবিটি। বিশাল সেট, বাস্তব লোকেশন, পানির নিচের জটিল শুটিং সব মিলিয়ে এটি চীনের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন মাইলফলক। দর্শক, চলুন এই অনবদ্য গল্প সম্পর্কে আরও জেনে নেই। 1942 সালের অক্টোবরে জাপানি জাহাজ লিসবন মারু ডুবে গেলে জাহাজে থাকা 300-রও বেশি ব্রিটিশ যুদ্ধবন্দীকে উদ্ধার করেন চীনা জেলেরা। নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধবন্দীদের এই উদ্ধারের গল্প চীনের ইতিহাসে মানবিকতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। এই সত্য ঘটনাকে কেন্দ্র করে 6 বছরের প্রস্তুতি ও 200 দিনের শুটিং শেষে নির্মিত হয়েছে যুদ্ধনাট্য চলচ্চিত্র টং চিং রেস্কিউ। চলচ্চিত্র টং চিং রেস্কিউ চীনের সিনেমার ইতিহাসে অন্যতম বড় মাপের প্রযোজনা। 1942 সালের অক্টোবরে জাপানি সেনাদের দখলে থাকা লিসবন মারু গোপনে 1800-রও বেশি ব্রিটিশ যুদ্ধবন্দী বহন করছিল হংকং থেকে জাপানের উদ্দেশ্যে। টং চিং দ্বীপের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডোয় জাহাজটি ডুবে যায়। এরপর গুলি ও বিপদের তোয়াক্কা না করে চীনা জেলেরা উদ্ধার করেন 300-রও বেশি বন্দী, যা ইতিহাসে মানবিকতা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। খুব কম মানুষই এই ঘটনাটি জানে। চলচ্চিত্রের মাধ্যমে আমরা এই গল্পটি দেশ বিদেশে পৌঁছে দিতে চাই, যাতে বিশ্বের সামনে চীনের জনগণের সাহস, সহমর্মিতা ও দায়িত্ববোধের উদাহরণ তুলে ধরা যায়। এই গল্পকে বাস্তবে ফুটিয়ে তুলতে লড়াই করতে হয়েছে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জের সঙ্গে। তৈরি করতে হয়েছে বিশাল সেট, পুনর্নির্মাণ করতে হয়েছে জাহাজ লিসবন মারু, আর 40%-রও বেশি দৃশ্য ধারণ করা হয়েছে পানির নিচে। আমরা একটি সম্পূর্ণ দ্বীপে পুরো মৎস্যগ্রাম তৈরি করেছি। যেহেতু এটি উপদ্বীপ নয়, সবকিছুই সমুদ্রের পথে আনা নেওয়া করতে হয়েছে, যা ব্যয় ও সময়কে অন্তত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অভিনেতারা জানালেন তাদের অনুভূতির কথা। আমি মনে করি সংযম ও দয়া চীনা মানুষের রক্তে মিশে আছে, কিন্তু কেউ আমাদের বেশি চাপাচাপি করলে আমরা রুখে দাঁড়াতেও জানি। আমি বিশ্বাস করি আমার চরিত্র আহুয়ার মতো। সেই পরিস্থিতিতে দ্বীপের যে কোনো জেলে একই সিদ্ধান্ত নিত, শুধু নিজের জন্য নয়, সমুদ্রে থাকা প্রতিটি জীবনের জন্য। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টনি লিয়াং খাফাই, থং লিয়া ও সং চিয়ার মতো তারকারা। কেউ কেউ ছবির পানির নিচের দৃশ্য দেখে শিহরিত হয়েছেন, কেউ কেঁদেছেন পুরো রাত। তরুণ অভিনেত্রী ইয়াং এনইউ আশা করছেন এই গল্প একদিন পাঠ্য বইয়ে জায়গা পাবে, যাতে নতুন প্রজন্ম এই ইতিহাস জানতে পারবে। চীন জুড়ে মুক্তি পাওয়া টং চিং রেস্কিউ 22 আগস্ট যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি শুধু ইতিহাসকে পর্দায় ফিরিয়ে আনেনি, বরং চীনের মানবিকতার গল্পকে পৌঁছে দিচ্ছে বিশ্বমঞ্চে। ঐতিহাসিক সত্য, প্রযুক্তিগত উৎকর্ষ আর মানবিক আবেগ সব মিলিয়ে টং চিং রেস্কিউ শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি চীনা জনগণের সাহস ও মানবতার এক অমলিন দলিল। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। উত্তর চীনের বিস্তীর্ণ তৃণভূমি হিসেবে পরিচিত ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল। মঙ্গোলীয়দের ঐতিহ্যবাহী জাতীয় ক্রীড়া উৎসবের নাম নাদাম।
প্রতি বছরের মতো এবারও এটি উদযাপিত হচ্ছে। তাই নাদাম উৎসবে কুস্তি, তীরন্দাজি আর ঘোড়দৌড়ের সঙ্গে মিশেছে সংস্কৃতি, সঙ্গীত আর বিনোদনের ছোঁয়া, যা টেনে এনেছে দেশ বিদেশের হাজারো পর্যটককে। মঙ্গোলিয়ান ভাষায় নাদাম মানে খেলা বা বিনোদন। শতাব্দী প্রাচীন এই ক্রীড়া আসর এখন রূপ নিয়েছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবে। এটি একটি গণ ঐতিহ্যবাহী উৎসব। কুস্তি, তীরন্দাজি আর ঘোড়দৌড় এই তিনটি মূল প্রতিযোগিতার মধ্যেই ভেসে আসে তৃণভূমির মানুষের সাহস আর আবেগের গল্প। উলানছাপ শহরের সিচিওয়াং ব্যানারের গেগেনতালা তৃণভূমি পর্যটন কেন্দ্রে চলছে 5 দিন ব্যাপী নানা আয়োজন। মঙ্গোলিয়ান হর্স সুপার লিগ, সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো সবই যেন উৎসবের আনন্দে ভরিয়ে তুলেছে পরিবেশকে। পর্যটকদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। তৃণভূমির মানুষের সাহস আর উষ্ণতা মন ছুঁয়ে যায়। দৃশ্যগুলো যেন স্বপ্নের মতো। সিচিওয়াং ব্যানারের কালচার অ্যান্ড ট্যুরিজম ব্যুরোর উপপ্রধান অ্যারং হাস জানিয়েছেন, এই বছরের নাদামে প্রায় 1,50,000 দর্শনার্থী আসবেন বলে আশা করা হচ্ছে, যা গত বছরের চেয়ে 20% বেশি। শুধু ওলানছাপেই চলতি বছরের প্রথমার্ধে ঘুরতে এসেছেন 1,30,00,000-এরও বেশি পর্যটক। হিঙ্গান লিগের ওলান মাউদু তৃণভূমিতে মূল খেলাগুলোর পাশাপাশি দর্শনার্থীরা পাচ্ছেন ঐতিহ্যবাহী অন্যান্য খেলায় অংশ নেওয়ার সুযোগ। এবারের উৎসবে নতুন সংযোজন খোলা আকাশের নিচে চলচ্চিত্র প্রদর্শনী। এদিকে সংস্কৃতি, পর্যটন, ক্রীড়া ও চলচ্চিত্রের সমন্বয়েই এই বছরের লক্ষ্য বলে জানিয়েছেন হিঙ্গান লিগের কালচার, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ব্যুরোর প্রধান ওয়াং থিয়ানফ্যাং। তিনি আরও জানান, উন্নত করা হয়েছে স্থানীয় পর্যটন অবকাঠামো আর দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বৈচিত্র্যময় আবাসন, ঐতিহ্যবাহী তাঁবু, ইয়ট থেকে শুরু করে বুটিক হোটেল, গ্রামীণ হোমস্টে আর থিম ক্যাম্পসাইট সবই মিলছে অনন্য তৃণভূমির স্বাদে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। পৃথিবীর প্রাচীন ঐতিহ্যবাহী এক বাদ্যযন্ত্র ঢোল ধর্মীয়, সামাজিক বা রাষ্ট্রীয় উৎসবে আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবে ঢোলের বহুল প্রচলন থাকলেও লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য এই অনুষঙ্গটি যেন হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। তবে আশার কথা হচ্ছে, এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং প্রচারের চর্চা ধরে রেখেছেন চীনের তিব্বতীয় এক ঢোল বাদক সেচু দোরজে। শোনা যাক তার গল্প। একটা সময় ছিল কেবল মন্দির এবং উৎসবেই শোনা যেত ঢোলের বাদ্য। সেই বাদ্য এখন নতুন প্রাণশক্তির সাথে অনুরণিত হচ্ছে সেচু দোরজোর হাত ধরে। সেচু তিব্বতী ড্রাম কোঅপারেটিভের এক তরুণ উত্তরাধিকারী। এই বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং প্রচারে তিনি তার পরিবারের সাথে অক্লান্ত পরিশ্রম করেন। পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে তালিম পাওয়া এই শিল্পী ঐতিহ্যের সুনাম অক্ষুণ্ণ রেখে ঢোলবাদন শিল্পকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। আধুনিক সময়ের সাথে ঐতিহ্যকে এক করে তিব্বতী ঢোলের এই প্রাচীন বাজনাকে জনপ্রিয় করে তুলেছেন নতুন শ্রোতাদের কাছে। দাদা ও বাবার কাছ থেকে এই বাদ্যযন্ত্র শিখে বড় হয়েছি। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পরিবার এই শিল্পকে আঁকড়ে রেখেছে। ছোটবেলা থেকেই এর সাথে পরিচিত। এটি আমার পরিবেশ, বেড়ে ওঠার অংশ। স্বাভাবিকভাবেই এর প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছে আমার। বৌদ্ধ মঠ বা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে তিব্বতীয় ঢোল বহুল প্রচলিত এবং এটি দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ধ্রুপদী নাট্য পরিবেশনার অংশ। শত শত বছর ধরে ঢোল, বাদ্য, নৃত্যে জমকালো আয়োজনে আনন্দমুখর হয় পরিবেশনা। ঢোলের প্রতিটি তালের পেছনে রয়েছে ফেলে আসা সময়ের আধ্যাত্মিক শক্তি এবং শৈল্পিক ঐতিহ্য। দর্জির কর্মশালায় মানের ব্যাপারে একটুও ছাড় দেওয়া হয় না। তার বৃদ্ধ দাদা কালন এখনও নিপুণভাবে প্রতিটি হস্তনির্মিত বাদ্যযন্ত্রের গুণমান পরীক্ষা করেন।
দাদা ও বাবা সবসময় বলতেন প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ। আমাদের কারুশিল্পে অত্যন্ত সতর্ক এবং নিবেদিত প্রাণ হতে হবে। আমার মতে একটি বাদ্যযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শব্দ। তার পরিবারের লোকেরা ঢোলকে কেবল একটি বাদ্যযন্ত্র হিসেবেই দেখে না, বরং এই অঞ্চলের ইতিহাস এবং স্থায়ী চেতনার প্রতীক হিসেবেও দেখে। ঐতিহ্যবাহী এই শিল্পকে আমরা বিকশিত করতে চাই। এটি আমাদের সম্প্রদায়ের বাইরেও ছড়িয়ে দিতে চাই, যাতে আরও বেশি মানুষ তিব্বতী সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, চীনের অন্যান্য অংশের মানুষ হোক বা বিশ্বের অন্যান্য অংশের মানুষ। আমরা আশা করি তারা আমাদের লোক ঐতিহ্যের সমৃদ্ধি বুঝতে এবং উপলব্ধি করতে পারবে। তবে এই তরুণ কারিগর স্বীকার করেন যে আধুনিক যুগে ঢোল তৈরির এই প্রাচীন রীতিকে বাঁচিয়ে রাখার জন্য চ্যালেঞ্জও কম নয়। এত কিছুর পরও ঐতিহ্যকে নতুন করে শ্রোতাদের সামনে আরও সহজলভ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ সেচু দর্জে। সাম্প্রতিক বছরগুলোয় তিনি বেশ কিছু বাদ্যযন্ত্র তৈরি করেছেন, যা তাকে এনে দিয়েছে পুরস্কার ও সম্মান। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল, যাকে আমরা তিব্বত হিসেবে চিনি। সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরা এই অঞ্চল, তিব্বতীয় ঐতিহ্যিক পোশাকে দেখা যায় সেই বৈচিত্র্যের ছোঁয়া। চায়না মিডিয়া গ্রুপের আমন্ত্রণে বাংলাদেশ থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি সিচাং সফর করেছেন। বিদেশিদের তিব্বতীয় ঐতিহ্যিক পোশাক পরতে দেখে তাদের অভিব্যক্তি কেমন ছিল, চলুন জেনে নেই। আমরা দুইজনেই আসলে সিচাংয়ের একদম পিওর ঐতিহ্যবাহী ড্রেস পরেছি। আবার ড্রেস সম্পর্কে একটু, আমার ড্রেসটার নাম হচ্ছে পলা। এখানে অনেক ধরনের মানে মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে। আমার ড্রেসটার নাম হচ্ছে পলা, ওটার নাম আমি জানি না, ওটার আমারটা কিন্তু একটু ডিফারেন্ট এবং দুইটাই খুবই ট্র্যাডিশনাল এবং অক্টোবরটা কিন্তু বেশি কালার, হ্যাঁ একটু ভারীও বেশি। হ্যাঁ কারণ তোমার দুইটা পার্ট আমার হচ্ছে, ওদের মেকিংটা খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর এবং ওরা খুব ফিট করে। হ্যাঁ তো যাই হোক, আমার একটা মজার অভিজ্ঞতা এই ড্রেস নিয়ে, সেটা হচ্ছে আমরা কালকে বারোটি স্ট্রিট শুটিংয়ে গিয়েছিলাম। তো আমার এই ড্রেস পরার পর আমাকে এবং ঐশিকা দুজনকেই ওদের ট্র্যাডিশনাল যে সাজ আছে এই ড্রেসের সাথে যেভাবে ওরা সাজে, আমি কিন্তু আমার পেজে ছবিও দিয়েছি। তো ওরকম করে সাজার পরে আমরা বারকোট স্ট্রিটে হাঁটছিলাম। ঐশী খুব মজা পাচ্ছিল একটা ব্যাপারে, যে আমাকে সাজার পরে পুরা এই টিবেটান যে লোকাল পিপল আছে, স্থানীয় লোক মেয়েরা আছে, পুরো ওদের মতোই লাগছিল। মানে আলাদা করা যাচ্ছিল না যে কোনটা টিবেটান মেয়ে আর কোনটা হচ্ছে আমি, ওদের মতো। আমার যেহেতু চোখ ছোট, আমার লাগছে। হ্যাঁ, এবং হচ্ছে মজার ব্যাপার যে আমাদের দেখে এখানকার যে লোকাল পিপল যারা, তারা আসলে খুব মানে ছুটে আসছে ছবি তোলার জন্য, কথা বলার জন্য। এটা একটা মজার অভিজ্ঞতা ছিল। তবে আমার চেয়ে তোমার সাথে বেশি ছবি তুলেছে, কারণ আমার কাছে মনে হয় দুইটা ব্যাপার, তোমার ড্রেসটা অনেক কালারফুল, এটার কারণে, আর তোমাকে দেখে ফরেনার মনে হচ্ছে, আমাকে দেখে ওরা মনে হয় ভাবছে যে এইখানকার, এই জন্য আমার সাথে অত বেশি ছবি তোলা হয়। তো আরও মানে মানুষের আসলে এই ধরনের পোশাক পরে আমি একটা জিনিস ফিল করেছি ইনস্টাগ্রামে, যে আমার মনে হয়েছে যে আমরা যেরকম বিদেশিরা যদি আমাদের ট্র্যাডিশনাল কোনো পোশাক পরে খুব ভালো লাগে, খুব মানে হ্যাপি লাগে তাদেরকে দেখে। শাড়ি পরলে বিদেশি শাড়ি ভালো লাগে না, আমাদের দেখেও না তাদের ঠিক সেই ফিলিংসটা আমি ফিল করেছি। মানে এত খুশি তারা আমাদের দেখে, মানে যেখানে যাই, রাস্তায়, গাড়িতে, যেখানে আমরা এই ড্রেসটা পরে যাই না কেন, তারা হচ্ছে তাদের যে আনন্দের জায়গাটা তারা প্রকাশ করে, ও সেই মানে তারা তাদের ভাষায় প্রকাশ করে আর কি, যে কেমন লাগছে না লাগছে। তারা এত খুশি, যেখানে পায় সেখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা, এটা ওটা করা, এটা হচ্ছে তাদের ওই যে তাদের পোশাককে আমরা ধারণ করছি হয়তো, বা এটার হ্যাপিনেসটাই আসলে তাদের ফেসে উঠে আসে। আর আমরা সারাদিন ধরে আসলে ওই স্ট্রিটটাতে শুটিং করেছি, পুরো সময়টাই আমরা ওখানে ছিলাম। আমার আরেকটা ব্যাপার হয়েছে শুটিংয়ের অভিজ্ঞতা কি, সেটা হচ্ছে যে আমার একটা ব্যাপার হয়েছে, যেহেতু
প্রচুর রোদ এখানে এখানে কিন্তু সূর্য মনে হয় অনেক নিচে নেমে আসে, প্রচুর রোদ, তাই না? তো আমার যেটা হয়েছে, যেহেতু আমরা এই ধরনের ড্রেস করেছি, সানগ্লাস বা ক্যাপ কোনোটাই আমরা ব্যবহার করতে পারি নাই, তো আমার সারাক্ষণ আমি এই যে এরকম সারাক্ষণ এরকম করেছিলাম এবং এই কারণে আমাকে আরো বেশি চাইনিজদের মতো লাগছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল পোশাকের অভিজ্ঞতা। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের আনলং কাউন্টিতে শুরু হয়েছে সংস্কৃতি ও পর্যটন মৌসুম। রঙিন ঐতিহ্য, ফুটন্ত পদ্মফুল আর মনোমুগ্ধকর লণ্ঠন শো দিয়ে সাজানো এই উৎসব মাতিয়ে তুলেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দেশ বিদেশি পর্যটকদের। 25 জুলাই থেকে 8 অক্টোবর পর্যন্ত চলবে আনলং কাউন্টির এই সংস্কৃতি ও পর্যটন মৌসুম। প্রতি সপ্তাহে থাকছে ভিন্ন ভিন্ন থিমের ইভেন্ট। চিয়ানশিয়ান বুয়ো ও মিয়াও স্বায়ত্তশাসিত প্রেফেকচারে অবস্থিত, যেখানে 35টি জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। শুক্রবার মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয় এক বিশেষ প্যারেডের, যেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষেরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। প্যারেডটি অনুষ্ঠিত হয় চাউতি ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কে, যেখানে সুগন্ধি পদ্ম ফুলে ভরে গেছে চারপাশ। প্যারেডে 27টি দল অংশ নেয়। প্রতিটি দল নিজেদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে, যা মুগ্ধ করেছে পর্যটকদের। প্রতিটি কাউন্টির নিজস্ব দল ছিল, সবাই তাদের অনন্য জাতিগত পোশাক পরেছিল। ভিন্ন ভিন্ন টাউনশিপের দলগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য তুলে ধরেছে, যা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। রাত নামতেই ওয়েটল্যান্ড পার্ক আলোকিত হয়ে ওঠে মনোমুগ্ধকর লণ্ঠন শোতে। 11টি বড় থিম লণ্ঠন ও 300-র বেশি ছোট লণ্ঠন সাজানো হয়েছিল পার্ক জুড়ে। আলো আর ছায়ার খেলা যেন দর্শকদের নিয়ে গেল এক স্বপ্ন রাজ্যে। আমি সাধারণত ড্রোন দিয়ে ছবি তুলতে ভালোবাসি। এই অনুষ্ঠানে আমি অসাধারণ কিছু ভিডিও ধারণ করেছি। সংস্কৃতির বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য আর আলোর জাদু সব মিলিয়ে আনলং কাউন্টির এই মৌসুম যেন পর্যটন ও ঐতিহ্যের এক অনন্য মিলন মেলা, যা মানুষের সম্পর্ককেও আরও ঘনিষ্ঠ করে তুলছে। আল আমিন আজাদ, সিএনজি বাংলা। পোর্সেলিনের রাজধানী নামে পরিচিত চীনের চিং তচেন শহর আজ আর কেবল ঐতিহ্যবাহী সিরামিকের শহর নয়, বরং এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে বৈশ্বিক হস্তশিল্পের এক অনন্য কেন্দ্রে। প্রাচীন ইতিহাস আর আধুনিক সৃষ্টিশীলতার মেলবন্ধনে গড়ে উঠছে এক নতুন চিং তচেন। সহস্র বছরের পুরনো ইতিহাস বুকে নিয়ে চীনের পূর্বাঞ্চলের চিয়াংসি প্রদেশের ছোট্ট শহর চিং তচেন আজ এক নতুন রূপে হাজির হয়েছে। শত শত বছর ধরে পোর্সেলিন তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাত এই শহর এখন রূপ নিচ্ছে এক বৈশ্বিক হস্তশিল্প হাবে। শুধু ঘোরাঘুরি নয়, এখানে পর্যটকরা নিজেরাই অংশ নিচ্ছেন সিরামিক তৈরির নানা অভিজ্ঞতায়। তরুণ তরুণীরা এখানে শিখছে, বানাচ্ছে আর বিশ্বকে দেখাচ্ছে তাদের নিজস্ব গল্প। পুরানো ফ্যাক্টরি এখন রূপ নিয়েছে সৃজনশীল এক আর্ট স্পেসে। থাও শিছুয়ান সিরামিক আর্ট এভিনিউ এখন পর্যটকদের জন্য একটি ইন্টারেক্টিভ অভিজ্ঞতার জায়গা হয়ে উঠেছে। 3 মাস অন্তর অনুষ্ঠিত হয় থাও রেন ফেয়ার, যেখানে শতাধিক স্টলে স্থান পায় হাতের তৈরি অসংখ্য পণ্য। এই ফেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বৈচিত্র্য। এখানে শুধু পোর্সেলিন নয়, নানা ধরনের হস্তশিল্প রয়েছে। তরুণদের সৃজনশীলতা আর ঐতিহ্যবাহী কারুশিল্প একসঙ্গে এসেছে এখানে।
এই সৃজনশীল পরিবেশে আকৃষ্ট হয়ে অনেক আন্তর্জাতিক শিল্পী স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন চিং তচেনে। ইতিহাস আর তারুণ্যের ছোঁয়ায় বিশ্বমানের হস্তশিল্প কেন্দ্র হয়ে উঠছে চীনের এই প্রাচীন শহর। একসময় ঐতিহ্যবাহী পোর্সেলিনের শহর এখন হয়ে উঠেছে সারা বিশ্বের শিল্পীদের স্বপ্নের ঠিকানা। প্রাচীন ইতিহাস আর আধুনিকতার সেতুবন্ধনে গড়ে উঠছে এক নতুন চিং তচেন। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।